ওকে, আমরা সেট থেকে একটা সৃজনশীল অলরেডি করলাম, আর আরেকটা সৃজনশীল আছে। এই সৃজনশীলটা করলে আমি আশা করি পুরো সেট থেকে 2.1 আর হচ্ছে কত 2.2, এখান থেকে দুইটা প্রশ্ন আমরা করে দিচ্ছি। আমার একটা মোটামুটি মনে করে এটা অনেক বড় একটা রিস্কের ব্যাপার যে অনলি দুইটা প্রশ্ন দিচ্ছি, দেখি এটা থেকে কতটুকু কমন পড়ে। এটা আমার একটা চ্যালেঞ্জ যে কতটুকু কমন ফলান যায়। তাইলে 1 নাম্বার সৃজনশীল ওখানে গেছে, এখন আমরা করব 2 নাম্বার। কেমন? 2 নাম্বার সৃজনশীল 2। সৃজনশীল 2 এর মধ্যে প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম যে 1 নম্বরে বলা আছে A is a set which is described as x belongs to z such that 1 is less than or equal to x square is less than or equal to 7 এবং এখানে একটা সেট ব্যাখ্যা করছে R is a relation which is described as xy such that x belongs to A, y belongs to A এবং y minus 2x minus 1 is equal to 0। এখানে দেখো এটাও একটা অন্বয়। এ অন্বয়টাকে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে, যে এ অন্বয়ের ভিতরে যে ক্রমজোড়গুলো থাকবে সেই ক্রমজোড়ের প্রথম উপাদানটা এ সেট থেকে আসবে, দ্বিতীয় উপাদানটাও এ সেটেরই সদস্য হবে। এ কোথায়? এই যে এ আছে উপরে, এটা আগে বের করে নিতে হবে। এবং এই যে এক্স আর ওয়াই এদের মধ্যে সম্পর্কটা কি, এটা লাস্টে ব্যাখ্যা করা আছে। এই সম্পর্ক থেকে আমরা ওয়াই এর মান বের করব। কার মানের মাধ্যমে? এক্স এর মানের মাধ্যমে। এক্স এর মানগুলো পাবো কোথায়? এর মধ্যে। এ পাবো কোথায়? এ উপরে দেওয়া আছে। সো এ সেটের মানটা আগে বের করে নিতে হবে, এটা ফার্স্ট। এ হলো উদ্দীপক, একটা উদ্দীপক। এবং 2 নম্বর আরেকটা উদ্দীপক আছে, তাড়াতাড়ি করে প্রশ্নটা তুলে নেব। আরেকটা উদ্দীপক আছে এরকম যে মনে করো জিপি, এই জিপি দ্বারা বুঝাইছে কি, এটাও ফাংশন অফ পি। এটাও এক ধরনের ফাংশন। ফাংশনকে শুধু এফ দিয়ে প্রকাশ করে না, তো ফাংশনকে কি জি দিয়েও প্রকাশ করে। আচ্ছা, ফাংশন অফ জিপি ইজ ইকুয়াল টু, এর অর্থ হলো পি যুক্ত একটা রাশিমালা। পি যুক্ত রাশিমালার মধ্যে কি কি আছে? 3p স্কয়ার মাইনাস পি কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই পি ইন্টু পি মাইনাস 1। এই হচ্ছে তোমার গিভেন রাশি। কেমন? তাই এই সৃজনশীলের কয়ের ভিতরে ওনারা আবার প্রথম অধ্যায় থেকে একটা অঙ্ক দিয়ে দিছে। প্রথম অধ্যায়ের একটা অঙ্ক দিয়ে দিছে কিভাবে দেখেন, 2.304 3 আর 4 এর উপরে দিছে কোনগুণে যোগ 2.025 2 আর 5 এর উপরে আছে কোনগুণে। কেমন? এই হলো প্রশ্ন। কয়ের প্রশ্ন হচ্ছে এটা। আচ্ছা, প্রশ্নগুলো তাড়াতাড়ি করে লিখে ফেলেন। ক্ষয়ের প্রশ্ন কি বলছে? ক্ষয়ের প্রশ্ন পরে আমি প্রশ্ন লিখে করব। কইছে উদ্দীপকের এক নং থেকে আর এর রেঞ্জ বাইর করতে বলছে। আর এর রেঞ্জ নির্ণয় করো। গ নম্বরে ওনারা বলছেন যে প্রমাণ করো যে g of 1/p is equal to g of 1 minus p। এটা প্রমাণ করতে বলছে। তাই এখানে দেখেন p আছে, p যুক্ত রাশি আছে, এটা ফাংশন আছে, এটা এখানে এটাও বলতে পারতো যে 2 নং হতে প্রমাণ করো। কেমন? এটা বলতে পারতো যে 2 নং হতে প্রমাণ করো। এই যে g of 1/p is equal to g of 1 minus p, এটা প্রমাণ করতে বলছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক।
এখানে ক নাম্বারে এটা চাইছে, এটা না চাইয়া নেন। আচ্ছা, এটা না চাইয়া এখানে কিন্তু অন্য প্রশ্ন হইতে পারে এরকম, অথবা আপনাকে বলতে পারে g of -2 ইকুয়াল টু কত, এরকমও তো বলতে পারে, তাই কিনা? ঠিক আছে, তাড়াতাড়ি করে প্রশ্ন লেখেন, আমরা সলিউশনে যাব, সলুতে যাব। আমরা এমন ভাবে কাজ করব আচ্ছা, এমন ভাবে কাজ করব যেন কি হয়, মোটামুটি আমাদের সব ধরনের কাজই আমাদের কাজের মধ্যে কমন পড়ে। মুছতে চাচ্ছি না, তাহলে সলুতে যাচ্ছি কয়ের জন্য। সবাই ক নাম্বার লেখেন, সলু। এই যে ছোট্ট একটা অঙ্ক দিছে, আপনার কাছে কি মনে হয় এটা এত ছোট? এটা ছোট না। আমরা প্রথম অংশের জন্য যাচ্ছি, তাহলে আমরা এখানে দিব প্রথম অংশ। এই যে কয়ের প্রথম অংশের সলিউশন হচ্ছে এইটা। প্রথম অংশের মধ্যে কি বলছে? 2.3 পৌনঃপুনিক 04 পৌনঃপুনিক প্লাস 2.02 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। ওকে, এই যে পৌনঃপুনিকের যোগ করার নিয়ম কি? আপনারা লিখবেন এখানে পৌনঃপুনিক যুক্ত সংখ্যার মধ্যে সবসময় মনে রাখতে হবে এখানে পৌনঃপুনিক আছে, দশমিক আছে। পৌনঃপুনিক থাকলে দশমিকের গুরুত্বটা কম, কিন্তু দশমিক বাদ দেওয়া যাবে না, ও থাকবে, কিন্তু দাম হইলে পৌনঃপুনিকের। এটাকে বলে আবৃত্ত দশমিক সংখ্যা। কি বলে? আবৃত্ত দশমিক সংখ্যা। আবৃত্ত দশমিক সংখ্যার আগে দশমিকের পরে যে অংশটা থাকবে সেটাকে বলা হচ্ছে অনাবৃত্ত দশমিক সংখ্যা বা অনাবৃত্ত অংশ। তাইলে দশমিকের পরে আমার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অনাবৃত অংশ এবং আরেকটা হচ্ছে আবৃত অংশ। আবৃত মানে এইটাকে এখানে 25 আছে, এরপরে আবার কি 25, তারপরে আবার 25, আবার 25, মানে এই 25 পর পর 25 পর পর এরা আজীবন আসতে থাকবে। একই কথা এখানে 304, তারপর আবার 304, তারপর আবার 304, এরকম আসলে সেগুলোকে পৌনঃপুনিক আকারে লেখে। তাইলে এটা হলো আমার আবৃত অংশ। এখানে আবৃত অংশে কয়টা অঙ্ক? চোখ দিয়ে দেখেন, মুখে বলেন, সমস্যা নেই। 3টা। এখানে কয়টা? 2টা। ক্লিয়ার? তাহলে এই সংখ্যাটার মধ্যে আবৃত অংশের অঙ্ক সংখ্যা কত? 3। এখানে 2। 3 আর 2 এর লসাগু কত? 6। 3 আর 2 এর লসাগু 6। সুতরাং এই দুটোটা অঙ্কের আবৃত অংশের অঙ্ক সংখ্যা 6 ঘর বানাতে হবে। আর অনাবৃত অংশে কি করতে হবে? এখানে দেখেন অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কত? একটা। এখানে কোনো অঙ্কই নেই, তার মানে হচ্ছে অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা যত থাকবে তত বানাতে হবে। অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ যত থাকবে, মনে করেন যদি এখানে 3 ঘর থাকতো, তাহলে দুটোটা সংখ্যার মধ্যে 3 ঘর পৌনঃপুনিকের বাইরে রাখতে হইতো। কেমন? আচ্ছা, এই হলো গিয়া পৌনঃপুনিক যুক্ত সংখ্যার যোগ এবং বিয়োগের ঝামেলা। এই ঝামেলাটুকুকে মাথায় নিয়েই কাজ করতে হবে। কেমন? তাহলে ওকে, আমরা এখন বলতেছি যে এখানে অনাবৃত, আগে অনাবৃতের ব্যাখ্যাটা দিয়ে নেই। অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কত? দেখো তো, অনাবৃত এখানে নাই, এখানে আছে 1 ঘর, তাহলে কি হবে? অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1। 1 মানে ইংরেজিতে 1 লিখবো না, এটা অঙ্ক সংখ্যা বলা হয়েছে, কারে 1 কইছে সেটা খেয়াল করবা। অঙ্ক সংখ্যা হবে 1 এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এই যে 3 ও 2 এর লসাগু
6 অঙ্ক সংখ্যা বলছে, অঙ্ক সংখ্যা হবে 6 ঘর আর কি, বুঝছো? তো অঙ্ক সংখ্যা হবে 6 ঘর, সেই হিসাবে আমরা 6 লিখলাম, ঘর আর লিখলাম না। এবার কাজ দেখলে বোঝা যাবে। তাহলে আমার কাছে কি আছে, 2.304 3 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক। এই কথাটার অর্থটা কি? এখানে পৌনঃপুনিক কয়টার উপরে আছে? 2টার উপরে না 3টার উপরে? জোরে বলো। 3টার উপরে আছে। এটা দ্বারা সীমানা বুঝাইছে, প্রান্তের 2টার মধ্যে আছে, তার মানে মাঝখানের গুলোর মধ্যেও পৌনঃপুনিক আছে। আচ্ছা, এইবার আপনি এই কথাটার দিকে তাকান। আপনার এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কত থাকতে হবে? 1 ঘর। আর এখানে কি কোনো ঘরই নাই, তাই আপনি কি করবেন, এই পৌনঃপুনিক থেকে একটাকে বাইর করলেন, তাহলে রইল কত? 04। কেমন? আচ্ছা, লিখলাম। এখন পৌনঃপুনিক শুরু হবে এখান থেকে, কিন্তু আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কয় ঘর? 6 ঘর। তাহলে 04 তো আমার 3 রে বাইর করার পরে 04 থাকে, সেটা লিখলাম। কিন্তু এখন যদি আবার আসে, আবার কি আসবে? 304 নাকি? তাই 1 2 3 4 5 ঘর হয়েছে, তাহলে 3 কে আবার লিখলে পরে হচ্ছে এবার পৌনঃপুনিক যাচ্ছে। একটু খেয়াল করে এটা কাজটা করা লাগবে, একটু খেয়াল করতে হবে। আপনারা লেখেন, আমি কথাটা আরো একবার ব্যাখ্যা করব। দেখেন, প্রত্যেকটা সংখ্যার আবৃত এবং অনাবৃত দুটো অংশের অঙ্ক সংখ্যা কি করতে হবে? সমান বানাইতে হবে। এটাকে বলে কি? সদৃশ। কি বলে এটাকে? কি বলে? যে সদৃশ আবৃত দশমিকে প্রকাশ। কি বলে? আবৃত দশমিকে প্রকাশ। সদৃশ, সদৃশ মানে কি? দেখতে একই রকম। সদৃশ আবৃত দশমিকে প্রকাশ করতে হবে কিভাবে? প্রত্যেকটা সংখ্যার দশমিকের পরে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান থাকবে, আবৃত অংশের অঙ্ক সংখ্যাও সমান থাকবে। যদি থাকে সেটাকে বলা হচ্ছে সদৃশ। পরিষ্কার? এখন অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান কিভাবে বানাবো? আমরা দেখব যে সংখ্যাগুলো আমাদেরকে যোগ করতে বলবে তাদের অনাবৃত অংশে সর্বোচ্চ কয় ঘর আছে। এখানে আছে 1 ঘর, এখানে নাই, তাহলে দুটোটা অঙ্কের মধ্যে 1 ঘর পৌনঃপুনিকের বাইরে থাকবে। তো সেই জন্য এখানে 2 পয়েন্ট লিখলাম। তো এখানে আমরা সংখ্যা পাবো কোথায়? পৌনঃপুনিক থেকেই সংখ্যাকে বের করতে হবে, কারণ পৌনঃপুনিকের সংখ্যাকে আপনি যতবার খুশি ততবার লিখতে পারেন। তাহলে এখানে 3 দশমিক, যেমন এখান থেকে 3 কে বাইরে আনলে থাকে কত? 04। তারপর পৌনঃপুনিক যুক্ত সংখ্যা আসবে 304। কিন্তু আপনি বলছেন যে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে, এখানে 3 ঘর, এখানে 2 ঘর, তাদের লসাগু হচ্ছে 6। 6 বলতে 6 লিখবো তা না, 6 বলতে 6 ঘর বুঝাইছে। এবার তাহলে 6 ঘর আমরা লিখবো। তাহলে ফার্স্টে আমরা 04, তারপর দিলাম আমরা 304, তারপর আবার 3 পর্যন্ত লিখে ছেড়ে দিলাম। বলে এবার আমরা 04 লিখলাম না কেন? কারণ আবৃত অংশের অঙ্ক সংখ্যা কয় ঘর থাকবে? 6 ঘর। ঠিক তেমনি ভাবে পরের অঙ্কে যান। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা অলরেডি 1 ঘর আছে, আবৃত অংশের অঙ্ক সংখ্যা হলো 2 ঘর। থাকতে হবে কয় ঘর? বানাতে হবে কয় ঘর? 6 ঘর। তো 6 ঘর বানাইতে হইলে ওরে 3 বার পল্টি দিলে চলে আসবে না? 3 বার। এটাকে যদি আমরা রিপিট করি তাহলে তো চলে আসতেছে 25, তারপর আবার 25, তারপর আবার 25। তাহলে এখানে 1 2 3 4 5 6 ঘর হয়ে গেল। এবার যোগ হবে স্বাভাবিক যোগ। যোগ হবে স্বাভাবিক যোগ। আপনারা লিখলেন যে যোগ করে দেখেন, যোগ করেন, নরমাল যোগ করেন। এটা 2 পদ্ধতিতে করা যায়, আমরা নরমালি যোগ করে চলে যাব। তারপর কাহিনী কি হয় সেটা পরে দেখতেছি। দেখেন যোগ করলে এখানে দেখেন এটা কিন্তু 5, বোঝা যায় তো নাকি না? আচ্ছা, এই যে নরমাল যোগ করেন, 5 আর 3 যোগ দিলে কত হবে? 8, 4 দিয়ে 6, 5 এ 5, 3 এ দিয়ে 5, 4 5 9, 2 এ 2, 3 এ 3, দশমিকে 2 দিয়ে 4, কাজ শেষ। কিন্তু এইখানে অতিরিক্ত কিছু কাজ করা লাগে, আমার এই অঙ্কের মধ্যে লাগে নাই। সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করেন,
সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করেন। এখানে দেখেন সর্ববামের পৌনঃপুনিক যুক্ত সংখ্যাগুলো যোগ করার পরে হাতে কি কিছু ছিল? হাতে কি কিছু ছিল? ছিল না তো। যদি কিছু হাতে থাকে সেটা তো বাম দিকে যোগ করে লিখবই আমরা, সেটা আবার লাস্টে যোগ করে দিতে হবে, দুইবার যোগ করতে হবে হাতে যেটা থাকবে। বুঝতে পারছেন কিনা দেখুন। সর্ববামের পৌনঃপুনিক যুক্ত সংখ্যা, যেমন এই জায়গাটার মধ্যে কি বলবো, এই জায়গায় 304 না হইয়া যদি 9 হইতো তাহলে ভালো হইতো। এই যে দেখেন, তাহলে আমি অঙ্কের ব্যাখ্যাটা ভালো করে দিতে পারতাম। এটা 9 বানাই দেন, দেখ 9 বানান। 0 রে 9 বানানো তো অনেক সহজ, তাই না? লেস দিয়ে দিলে হয়। দেন লেসটা দেন। লেস দিলে কি কাম হইছে দেখছেন? এই যে দেখেন 2 পয়েন্ট, এই যে 3 এর তো আপনি বাই করে নিয়ে আসছেন অনাবৃত অংশে। এবার আবৃত অংশ শুরু হয়েছে কোথা থেকে? 9 থেকে। সো এখানে কি হবে? 9। তাহলে 94304 এর জায়গায় এখানে 9, 0 যেখানে ছিল উপরেটা 9 বানায় দেন। এটা করার পিছনে আমার কারণ আছে। যে অঙ্কটা করতে বলছে এই অঙ্কের মধ্যে প্যাচ নাই, এখন আমরা একটু প্যাচ মেরে দিলাম। দেখেন, এবার একটু বোর্ডের দিকে খেয়াল করেন, দয়া করে খেয়াল করেন। 5 3 8, 4 2 6, 9 5 9 5 কত? এবার যোগফল কি চেঞ্জ হয়েছে কিনা? যোগফল চেঞ্জ হচ্ছে একটু, এটার মধ্যে টুইস্ট আছে, একটু খেয়াল করেন। 9 5 14 4, হাতে আছে 1, 3 3 6, 5 2 9 5 14 4, হাতে আছে 1, 3 3 আর 3 6, 5 আর 4 যোগ দিলে 9। এবার আসেন 9 আর 2 যোগ দিলে কত হয়? 9 আর 2 11 আর 1, হাতে আছে কত? 1 রাখলাম, 3 আর 1 4, দশমিকে দশমিক দিয়ে দিয়ে 4, এই হাতের 1 এখানে যোগ হয়েছে না হয় নাই? হয়েছে। এই 1 আবার লাস্টে যোগ করতে হবে। এই 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 জিনিসটা দেখানোর জন্যই আমি ওখানে 9 দিতে বলছি, কথাটা বুঝছেন? যদি হাতে কিছু না থাকে তাহলে তো ভেজাল নাই, তা তো হয়ে গেল। এবার আসেন, পৌনঃপুনিক শুরু হয়েছে 1 ঘর পরে না 2 ঘর পরে? দশমিকের 1 ঘর পর থেকে শুরু হয়েছে। সো লাস্টে যে আমরা পৌনঃপুনিক বসাই দেব, এটা হলো অ্যান্সার। তাড়াতাড়ি করেন। এই যে কোশ্চেন আমরা চেঞ্জ করে ফেলাইলাম। করো এখন। হ্যাঁ তাড়াতাড়ি করো। আমরা যে এখানে যে বিষয়টা বোঝানোর জন্য আমি এখানকার সংখ্যাটাকে চেঞ্জ করলাম, সেই বিষয়টা পরিষ্কার বুঝতে পারছি কিনা সেটা দেখো। যে এইখানে যদি 0 থাকতো তাহলে আমার এখানে যোগ করলে হাতে কিছু থাকে না। আমি করলাম কি, এখানে 0 জায়গায় 9 দিছি। 9 দেওয়ার কারণে আমার সর্ববামের পৌনঃপুনিক যুক্ত সংখ্যা যোগ করার পরে হাতে 1 ছিল, সেই 1 বামের সংখ্যার সাথে তো একবার যোগ হইছেই, আবার লাস্টে যায় যোগ হইছে। বিয়োগের বেলায় এরকম হাতে যদি কিছু থাকে লাস্টে আবার বিয়োগ করে দিবেন, কেমন? এটা আরেক ভাবেও করা যায়, আমি আর ওইভাবে গেলাম না। আমার কাছে মনে হয়েছে এইটাই বেটার, ডাবল কাজ করা লাগলে এইটাই বেটার। সবাই শেষ করেন, শেষ করেন, শেষ করেন। আমি উপরে একটু মুছতে চাচ্ছি, প্রশ্ন তো আছে আমাদের কাছে, মুছতে চাচ্ছি। আচ্ছা, এটার দ্বিতীয় অংশ, এই কয়ের দ্বিতীয় অংশ যেটা ছিল, কয়ের দ্বিতীয় অংশ মানে কি? অথবাটা আর কি, অথবা। অথবা এটার দ্বিতীয় অংশের মধ্যে কি ছিল বলেন তো?
দ্বিতীয় অংশ দেওয়া আছে দিয়ে লেখেন, দেওয়া আছে আচ্ছা ফাংশন অফ জিপি ইজ ইকুয়াল টু, ফাংশন অফ জিপি ইজ ইকুয়াল টু কত দেওয়া ছিল, ফাংশন অফ জিপি ইজ ইকুয়াল টু 3p স্কয়ার মাইনাস p কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই p ইনটু p মাইনাস 1। এই ছিল আপনার রাশিটা। আপনাকে বলছে g অফ মাইনাস 2 ইকুয়াল টু কত, কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা g অফ মাইনাস 2 ছিল না, দেখেনি লিখতে না, ওখানে আরেকটা কোশ্চেন দিছিলাম না, হ্যাঁ g অফ মাইনাস 2। ওকে, এখানে g অফ মাইনাস 2 বসান, p এর পরিবর্তে কি বসবে, মাইনাস 2 বসবে, এটা কোনো অঙ্কই না, জাস্ট মান চেঞ্জ করবেন আর কিছুই না। তাহলে p এর জায়গায় আমরা কি বসাবো, মাইনাস 2 বসাবো, এই যে স্কয়ার মাইনাস মাইনাস 2 তারপরে কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 ইনটু p এর জায়গায় মাইনাস 2 মাইনাস 1 ব্র্যাকেট দিলাম। খুব দ্রুত কাজ করেন, খুব দ্রুত কাজ করেন, এটা কোনো কাজই না। মাইনাসের উপরে স্কয়ার আছে, তাই মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যায়, 2 দুগুণে 4, এখানে তাহলে 3 ইনটু কত 4 মাইনাস, এখানে দেখেন মাইনাসের উপরে কিউব আছে, তো মাইনাসের উপরে কিউব থাকলে মাইনাসটা থেকে যায়, 2 কিউব মানে 2 কে 3 বার গুণ দিতে হবে, তাহলে 2 কিউব ইকুয়াল টু কত 8, এখানে মাইনাস আছে তাই মাইনাস থাকলাম, বাইরে ডান পাশে যেটা আছে সেটা থাকবে, এখানে মাইনাস 2, এখানে মাইনাস 2 মাইনাস 1, ওকে খুব দ্রুত ক্যালকুলেশন সারেন, 4 3 4 কত 3 4 12, মাইনাসে মাইনাসে প্লাস 8 মাইনাস 1, নিচে যান, এখানে দেখেন এই যে এখানে মাইনাস 2 আর মাইনাস 1 যোগ করলে কত হবে মাইনাস 3, তো মাইনাস 3 রে আচ্ছা লিখি আগে, ব্র্যাকেট দিয়ে লিখলাম। এবার আসেন মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, এখানে দেখেন 12 আর 8 যোগ দিলে কত হয় 20 বিয়োগ 1, সুতরাং 19 ডিভাইডেড বাই 6, উপরেটা যেমন আছে এইভাবে অ্যানসার রাখা যায়, আবার অনেকে মনে করে উপরেটা যদি বড় হয় তাহলে ভাগ করে দিতে হয়, আমরা ভাগযোগে যাব না, এটাকে অ্যানসারে ছেড়ে দিব, কারণ এখানে ভাগ করলে আমার এমন কোনো কিছু অ্যাচিভ হবে না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কোনো একটা ফাংশন যদি দেওয়া থাকে এবং এই ফাংশন থেকে যদি প্লাস মাইনাস কোনো কিছুর মান বাইর করতে বলে, তাহলে ওই চলকের পরিবর্তে এই মানটা ওই ফাংশনের মধ্যে বসে যাবে, বাকি কাজ আপনার অঙ্ক অনুসারে আপনি করে যাবেন। খ নম্বর অঙ্কটা সিরিয়াস অঙ্ক, খ নম্বর অঙ্কটা সিরিয়াস অঙ্ক। ওকে, তাহলে আমার এটা গেল। পুরা সেটটাকে দুইটা প্রশ্ন দিয়ে আবদ্ধ করতে পারাটা এটা অনেক কঠিন কাজ, তারপরেও আমি চেষ্টা করতেছি দুইটা প্রশ্নের মাধ্যমে পুরা সেটের কাজগুলোকে অ্যারেঞ্জ করার জন্য। হ্যাঁ, হয়তো অতটা হবে না, বাট ম্যাক্সিমামটা কভার আপ হয়ে যায়। আমরা যাচ্ছি আমাদের 2 নং সৃজনশীলের খতে। খতে কি প্রমাণ করতে বলছে, বলছে উদ্দীপকের আলোকে 1 নং থেকে আরো রেঞ্জ নির্ণয় করো। এখানে যে প্রশ্নটা, আমি প্রশ্নটা লিখে কাজ করতেছি, ওনারা বলেছেন যে উদ্দীপকের আলোকে 1 নং হতে 1 নং থেকে আর এর রেঞ্জ নির্ণয় করো। আর একটা অন্যই ছিল, আর এর রেঞ্জ নির্ণয় করো। পানি তো নাই, পানি খাইতে হইতো, পানির বোতলটা আনি নাই। ওকে, 16তে যাও। 16তে যায় লেখো উদ্দীপক হতে পাই
উদ্দীপক হতে পাই। উদ্দীপকে দেওয়া আছে যে a is equal to x belongs to z such that 1 is less than equal to x square and x square is less than equal to 7. এখন আমরা লিখব, আমরা জানি, আমরা কি জানি এই z দ্বারা কি বোঝাইছে? হ্যাঁ, কেউ পারবো না? z দ্বারা পূর্ণ সংখ্যার সেট। আমরা জানি পূর্ণ সংখ্যার সেট z is equal to, অনেকে জায়গায় ডাবল বার ইউজ করে আর কি, এটা করবেন যেহেতু সবাই করে তাই আমরাও এটা করব আর কি, এভাবেই লিখবো। তো z is equal to কত? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, এভাবে অনন্ত অসীম কাল যাবে। অর্থাৎ পূর্ণ সংখ্যার সেটের মধ্যে ধনাত্মক সংখ্যা থাকবে, শূন্য থাকবে এবং ঋণাত্মক সংখ্যাও থাকবে। কেমন? ওকে, তাইলে এই যে এই সেটটার মধ্যে তারা কি বলছে? এই সেটটার মধ্যে তারা বলছে যে এই সেটে পূর্ণ সংখ্যার সেই সব সংখ্যাগুলো থাকবে যাদেরকে বর্গ করলে 1 এর সমান বা বড় হবে অথবা 7 এর সমান বা ছোট হবে। যাদেরকে বর্গ করলে 1 এর বড় বা সমান হবে আর 7 এর ছোট বা সমান হবে। এখন আমরা একে একে মান বসাবো। লেখেন, তাহলে আমরা এখন কি লিখব? যে x ইকুয়াল টু কি বসবে? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ইত্যাদি বসিয়ে, কেমন? ইত্যাদি বসিয়ে পাই। এখন এগুলো বসাইলে কোথায় বসাবো? এই যে দেখেন তো, x ইকুয়াল টু 0 হলে, যেহেতু ওনারা শর্ত দিছে যে x স্কয়ার, সো x স্কয়ার ইজ ইকুয়াল টু কি? 0 স্কয়ার ইজ ইকুয়াল টু কি? 0। উনি বলছে যে x স্কয়ারটা 1 এর বড় হইতে হবে, 1 এর বড় হইতে হবে নাকি? তাহলে আমরা বলতেছি যে 0 ইজ নট গ্রেটার দ্যান কি? অর ইকুয়াল টু 1। এখানে এভাবে দিছে, এটারে দুইটা শর্তকে একসাথে দিয়ে দিছে। তার মানে x স্কয়ারটা বড় আর 7 থেকে ছোট, দুইটা রিলেশন একসাথে লিখছে। সো এই দুইটাকে আমরা আলাদা করে প্রকাশ করতে পারি। আপনি যদি এইটাকে ভাঙা দুইটা বানান তাহলে আপনার কি দাঁড়াইলো? 1 ইজ লেস দেন অর ইকুয়াল টু x স্কয়ার। তো এই কথাটাকে কি আপনি এভাবে লিখতে পারেন না যে x স্কয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1? আর এই অংশটাকে আপনি লিখতে পারেন কিভাবে? x স্কয়ার ইজ লেস দেন ইকুয়াল টু কি? 7। তো এই দুইটা পার্টকে একত্র করলে আবার এই জিনিসটা চলে আসবে। সো আমরা ভেঙেই কাজ করতেছি যে x এর মান যদি 0 হয় তাহলে তার স্কয়ার করলে হয় 0, যেটা 1 থেকে বড় নয়, এবং এই দুইটা শর্ত এট দ্য সেম টাইম মানতে হবে, এবং 0 ইজ লেস দেন কি? 7। তার মানে হচ্ছে এই যে দুইটা শর্ত, এই দুইটা শর্তের একটা মানছে আরেকটা মানে নেই। এবার লেখেন x ইকুয়াল টু প্লাস মাইনাস 1। আমরা এই দুইটা মান একসাথে লিখতে পারবো, প্লাস মাইনাস 1। সো x স্কয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এখানে প্লাস মাইনাস 1 একসাথে লেখার কারণ হচ্ছে যেহেতু আমার স্কয়ার আছে, কিউব থাকলে আমি একবারে লিখতাম না, স্কয়ার আছে। তো স্কয়ার করলে দেখেন, প্লাস এর স্কয়ার করলে তো ভাই প্লাস আসে, মাইনাস এর স্কয়ার করলেও কি প্লাস আসে, 1 এর স্কয়ার করলে কত আসবে? 1 আসবে। কেমন? কিন্তু এটা বলা হয়েছে কি which is equal to 1। ও তো বলছে যে x স্কয়ারের মান 1 এর সমান বা বড়, সো এটা তো 1 এর সমান হইল, এবং এই মানটা 1 is less than 7, 1 তো 7 এর চেয়ে ছোট, তাহলে এই দুইটা শর্ত মানছে। এবার x is equal to কি? প্লাস মাইনাস 2 নিব, নিলে আমার x স্কয়ারের মান সমান কত আসে দেখেন তো?
প্লাসে প্লাসে প্লাস 2 দুগুণে কত 4 মাইনাসের উপরে স্কয়ার আছে মাইনাসে মাইনাসও প্লাস 4 তাহলে হুইচ ইজ গ্রেটার দেন কত 1 বলছে যে স্কয়ারটা 1 থেকে বড় হবে সো আমার স্কয়ারের মানটা 1 থেকে বড় হয়েছে এবং 4 ইজ লেস দেন 7 তারপর x is equal to plus minus 3 যদি আমরা নেই তাহলে x square is equal to plus minus 3 whole square is equal to 3 3 9 এটা 1 থেকে বড় এবং এই 9 7 থেকে কি ছোট সমান না 7 এর ছোট বা সমান কি না সো আর কেউ শর্ত মানছে না তাইলে কারা কারা শর্ত মানছে ওই সংখ্যাগুলো আমার এ সেটের মধ্যে থাকবে খেয়াল করেন প্লাস মাইনাস 1 মানছে প্লাস মাইনাস 2 মানছে চারটা মান কিন্তু আসছে অতএব নির্ণয় সেট অনেক সময় এইটুক সৃজনশীলের পয়েন্ট মধ্যেই চায় অতএব এ সেট ইজ ইকুয়াল টু আমরা যদি আলাদা করে এই যে একবারে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এভাবে যেমন লেখা যায় এটাকে ইচ্ছা করলে আমরা ভেঙে -1 সিরিয়ালি লিখতে পারি -2 +1 +2 আমার মনে এভাবে ভেঙে লিখলে পরের কাজটা করতে সুবিধা হবে সো এর মান হচ্ছে এইটা তাহলে আমরা ক্ষয়ের প্রথম যে অংশটা যে এ সেটের মানটা আমরা বের করলাম কেমন এ সেটের মানটা বের করলাম বুঝবো আচ্ছা এইবার যে অন্যয়টা বাইর করতে বলছে সেই অন্যয়ের প্রথম উপাদানটাও এ সেটের সদস্য এবং দ্বিতীয় উপাদানটাও এ সেটের সদস্য হবে আর ওখানে একটা শর্ত দেওয়া ছিল শর্তটা গুরুত্বপূর্ণ তাহলে দেওয়া আছে দিয়ে আমরা এটা লিখি অন্যয়টা লিখি এখন আমরা লিখব দেওয়া আছে s is equal to x comma y such that x belongs to a y belongs to a এবং y minus 2x minus 1 is equal to 0 কেমন তা আমরা লিখব s অন্যয় বর্ণনাকারী শর্ত অর্থাৎ এই যে s অন্যয়টা আছে s অন্যয়ের ভিতরে x এবং y এর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা ব্যাখ্যা করছে এই যে এখানে আছে ইকুয়েশন এই ইকুয়েশনটা সো শর্তটা হচ্ছে ইকুয়েশনটা y minus 2x minus 1 equal to 0 so y is equal to 2x plus 1 এইটুকু তো আমরা জানি যে বাম থেকে ডানে আসলে চিহ্ন পাল্টায় যায় মাইনাস থাকলে প্লাস হয় প্লাস থাকলে মাইনাস হয় পর ঠিক করে দিচ্ছি একটু ওয়েট করুন এখন আমরা লিখব যে x belongs to কি a এর জন্য x belongs to a এর জন্য এক নং হতে খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে x এর মানটা a সেট থেকে আসবে আর y এর যে মানগুলো বের হবে কোথা থেকে বের হবে এই ইকুয়েশন ইউজ করে এই ইকুয়েশন থেকে y এর যে মানগুলো বের হবে সেইগুলাও a সেটের মধ্যে থাকতে হবে যে যে মান থাকবে সেই মানগুলোর ক্রমজোড়ের সেটটাই হচ্ছে s তো কিভাবে করব বাবা সেটা দেখো এক নং কি লিখছি x belongs to a এর জন্য এক নং হতে পাই যদি ইকুয়েশন থাকে তাহলে আমরা কি করব তাহলে আমরা বক্স করে মানগুলো বের করব এটা আমাদের জন্য বেশি সুবিধা হবে এবার এটা যে বক্স করেন উপরে হলো x নিচে হলো কত y অনেকে এই যে y ইকুয়াল টু যা আছে তা এখানে লেখে অনেক সময় এটা লিখলেও কিছু সমস্যা নাই না লিখলেও সমস্যা নেই x এর মান কয়টা পাইছিলাম আমরা a সেটের মধ্যে মান কয়টা আছে চারটা মান আছে প্রথম মান
-1 -2 +1 +2। এখন এই চারটা নির্দিষ্ট মানের জন্য এই সমীকরণ থেকে আমার y এর মান কি আসে দেখেন তো। এই সমীকরণে আমরা যদি x এর মান -1 বসাই তাহলে কি হয়, -1 আসে। সো এখানে লিখলাম -1। বুঝতে পারছেন? এই যে সমীকরণে x এর পরিবর্তে কি বসাবেন, -1 বসাবেন। প্লাসে মাইনাসে -2, পাশে আছে +1, -2 থেকে 1 বাদ দিলে -1 থাকে, সেটাই লিখলাম। এবার রাফে আমরা জিনিসটা দেখাচ্ছি। -2 যদি হয় তাহলে 2 * -2 +1, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে কত 4 +1, 4 থেকে 1 গেলে থাকে 3, বড়টা চিহ্ন মাইনাস, তাই -3 হচ্ছে। সো x এর মান যখন -2, y এর মান আসতেছে -3। এবার 1 বসান। x এর মান যদি আমরা এখানে 1 বসাই তাহলে 2 1 কে 2 +1 = 3। তাহলে x এর মান 1 হলে y এর মান আসতেছে 3। এবার x এর মান 2 বসান। তাহলে 2 বসালে 2 দুগুণে এই যে 2 * 2 + 1 = 2 দুগুণে 4 + 1 = 5। তাহলে x এর মান যদি 2 হয় তাহলে y এর মান আসতেছে কত, 5। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এখানে দেখেন x এর মানগুলা সবই a সেট থেকে আসছে, কিন্তু x এর এই মানগুলোর জন্য y এর যে মানগুলা পাইছি তার কোন কোন মান a সেটের মধ্যে আছে বলেন তো? শুধুই -1 আছে, আর কোনো মানই কি a সেটের মধ্যে নাই। তা আমরা লিখব যেহেতু -3 doesn't belongs to কি a। ওনারা বলছেন যে a সেট হতে x এর মানগুলো নিতে হবে, এই মানের জন্য y এর যে মান আমরা পাবো সেগুলোও কি a সেটের মধ্যে থাকবে। এটাই বলছে x belongs to a, y belongs to a। মানে কি x এর মানগুলো a সেট থেকে আসবে এবং এই মানের জন্য y এর যে মানগুলো পাবো তার মধ্যে যেইগুলা a সেটে থাকবে তাদের ক্রমজোড়ের সেট হচ্ছে s। সো এই মানটা যেহেতু নাই, সুতরাং এখানে যে জোড়াটা আছে এই জোড়াটা কত, -2 -3, এই জোড়াটাও আমার s অন্যয়ের মধ্যে কি থাকবে না, doesn't belongs to s। দেখো বুঝতে পারছো কিনা? ওনারা বলছে y এর মানটা a সেটের সদস্য হবে। তো আপনার a সেটের মধ্যে কে কে আছে দেখেন তো, -1 -2 +1 +2। তাহলে এখন -3 কি a সেটের মধ্যে আছে? তো -3 তো ভাই এর মধ্যে নাই। তাহলে এখানে যে জোড়াটা হবে এটা হলো x এর মান আগে যাবে, এই যে x, y, x এর মান আগে আর এই যে y পরে, y হচ্ছে এটা, y এর মান পরে বসালে যে জোড়া হবে এই জোড়াটা s এর মধ্যে থাকবে না। এইভাবে বাকিগুলো আমরা লিখব। দেখেন +3 এটা কি এর মধ্যে আছে? নাই। সো এখানে যে জোড়াটা আমরা পেলাম 1 3, এইটাও আমার s অন্যয়ের মধ্যে, s না আর, এটা আর বলছে তাই না? আচ্ছা এটা s হতে পারে, এটা আরো হতে পারে, এটাতে কারেকশন করে নেন। বুঝছেন? এটার নাম কোনো ব্যাপার না, নাম এখানে s থাকতে পারে, r থাকতে পারে, m থাকতে পারে, বড় হাতে যেহেতু সেট বুঝছি। আচ্ছা দেখেন এই 3 a সেটের মধ্যে কি আছে? না। সো 3 নিয়ে যে জোড়াটা এটা কি s অন্যের, s না, এটা r হবে। তবে এখানে যে প্রতীক থাকবে সেই প্রতীক দিবেন। আবার আছে একটা লিখবার একটা এমন না, আমার প্রশ্নের মধ্যে r ছিল তাই ঠিক করে আমরা r দিয়ে দিলাম। তাহলে 3 doesn't belongs to a, তাহলে 3 আমার a সেটের মধ্যে নাই। সো এখানে যে জোড়াটা আছে সেটাও আমার r সেটের মধ্যে থাকবে না, এটাও থাকছে না। ওখানে আবার দেখেন y এর মান পাইছেন 5, তো 5টা কি a সেটের মধ্যে আছে? নাই তো। সো 5 এর মাধ্যমে যে জোড়াটা হচ্ছে সেটা হচ্ছে 2 5 ক্রমজোড়ের জোড়া, এইটাও আমার r সেটের মধ্যে কি থাকবে না। তাই থাকতেছে কি -1 আর -1, জাস্ট একটা ক্রমজোড়। সো আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত যে অন্যয়, এই শর্তের মাধ্যমে যে অন্যয়, সেই অন্যয়টা আমরা পেয়ে ফেলেছি। আমরা এখন লিখব নির্ণেয় অন্যয়। অতএব নির্ণেয় অন্যয় r =
অন্য একটা সেট, যে সেটের মধ্যে উপাদানগুলো ক্রমজোড় আকারে থাকবে। একটাই ক্রমজোড় করছে, জাস্ট এইটা, যেখানে x এর মানটাও এই সেটের মধ্যে আছে, y এর মানটাও এই সেটের মধ্যে আছে। কষ্ট করলাম কিন্তু মিষ্টি পাইলাম না, জাস্ট একটা উপাদান, আরো দুই একটা থাকলে একটু ভালো লাগতো। এখন আসেন, যে অন্বয়টা আপনি পাইছেন, এই অন্বয়ের প্রথম উপাদানকে কি বলে? ডোমেইন, আর দ্বিতীয় উপাদানের সেটকে বলবে রেঞ্জ। তাহলে প্রথম উপাদানের সেটকে বলবে ডোমেইন, দ্বিতীয় উপাদানের সেটকে রেঞ্জ। এখানে একটাই মাত্র ক্রমজোড় আছে, তাই এর ডোমেইন যেটা, রেঞ্জও, এটা ডোমেইন আর রেঞ্জ সেম সেম, তো তাই বলবে। অতএব রেঞ্জ আর ইজ ইকুয়াল টু কত? -1। দিস ইজ आंसर। মাত্র এইটু করছি না, আসলটা তো রইছে। তাড়াতাড়ি করি। দুইয়ের গয়ের মধ্যে যাচ্ছি। দেখেন, এক একটা প্রশ্ন সলিউশন করতে যথেষ্ট সময় লাগে। দেওয়া আছে দিয়ে লেখেন, দেওয়া আছে তাড়াতাড়ি করে লেখেন। দেওয়া আছে ফাংশন অফ জিপি ইজ ইকুয়াল টু 3p স্কয়ার মাইনাস p কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই p ইনটু p মাইনাস 1। এখন এটাতে প্রমাণ করতে বলছে g অফ 1/p। সুতরাং আপনি এখানে g অফ 1/p এই সমীকরণে বসায় দেন, তাহলে কি হয় দেখেন তো। 3 ইনটু 1/p তার উপরে স্কয়ার মাইনাস 1/p তার উপরে কিউব মাইনাস 1, নিচে p এর পরিবর্তে আসতেছে কি 1/p ইনটু p এর পরিবর্তে আসতেছে কি 1/p মাইনাস 1। কেমন? এখানে p ছিল, p এর জায়গায় কি মান বসাইলাম? 1/p বসাইলাম। বামে যেমন বসাইছি, ডানেও p এর জায়গাগুলোতে ওই একই মান বসাইছি। এখন কাজটা কি? আগে পাওয়ারগুলো বসায় দেন, তারপর লসাগু করেন। সো p স্কয়ার, এখানে 1 এর স্কয়ার করলে 1, 3 কে গুণ দিলে 3 মাইনাস 1/p কিউব মাইনাস 1, নিচে এখানে 1/p, এই জায়গায় লসাগু হয় 1 এর নিচে 1 আছে, 1 আর p এর লসাগু হচ্ছে p দিয়ে p কে ভাগ করলে 1, এককে 1 মাইনাস p দিয়ে এই 1 কে সরাসরি গুণ করলে 1 মাইনাস p, ব্র্যাকেট ক্লোজ। এই একই কাজ উপরে যাবে, লসাগুর কাজ যাবে। সবাই দ্রুত কাজ করেন, অঙ্কটা একটু লেংদি হবে। এখানে দেখেন p স্কয়ার, এখানে p কিউব, তো 1 এর নিচে মনে মনে 1, তাহলে 1 p স্কয়ার p কিউব, এদের লসাগু হচ্ছে p কিউব। সো p স্কয়ার দিয়ে p কিউবকে ভাগ দিলে p থাকে, 3 কে গুণ দিলে 3p হয় মাইনাস p কিউব দিয়ে p কিউবকে ভাগ করলে 1 হয়, এককে 1 মাইনাস p কিউব দিয়ে 1 কে ডাইরেক্ট গুণ দিয়ে আমরা লিখে দিলে কাজ হয়ে যায়। নিচে দেখেন 1 দিয়ে 1 মাইনাস p কে গুণ দিলে 1 মাইনাস p হবে, p দিয়ে p কে গুণ দিলে p স্কয়ার হবে। এবার উপরের ভগ্নাংশটা ঠিক থাকবে আর নিচের ভগ্নাংশটা উল্টায় যাবে। উপরের ভগ্নাংশটা ঠিক থাকবে, নিচেরটা উল্টায় যাবে। সো এখানে আছে 3p মাইনাস 1 মাইনাস p কিউব। তা আমরা যেভাবে আছে এভাবেও রাখতে পারি, p এর রাশিগুলোকে আগে এনেও রাখতে পারি। নিচে p স্কয়ার, এই যে p স্কয়ার গেল উপরে আর 1 মাইনাস p আসলো নিচে। কেমন? খেয়াল করে দেখেন, p স্কয়ার দিয়ে p কিউব কে ভাগ করলে p থেকে যায়। সূচকের নিয়মেও 3 থেকে 2টা বিয়োগ দিলে আরেকটা p থাকে। যেভাবে লিখতে সুবিধা হয় লেখেন, অসুবিধা নেই। এখানে থাকলো p, এখানে থাকলো 1 মাইনাস p, উপরে কত 3p মাইনাস p কিউব মাইনাস 1। এটা হলো আমার g অফ 1/p এর মান নাকি? কিন্তু এটাকে প্রমাণ করতে বলছে কার সমান? g অফ 1 মাইনাস p। সো আমাকে এখন g অফ 1 মাইনাস p এর মান বাই করতে হবে। g অফ 1 মাইনাস p এর মান বাই করার জন্য
আমার মূল যে ফাংশন সেই ফাংশনের পি এর জায়গায় 1 মাইনাস পি বসাইতে হবে। সো বাম দিকে 1 মাইনাস পি হলে ডান দিকে হবে। সো এখানে যাচ্ছে 3 ইন্টু 1 মাইনাস পি, তারপরে স্কোয়ার মাইনাস 1 মাইনাস পি, তারপরে কিউব, পাশে আছে মাইনাস 1। নিচে দেখেন পি, পি এর জায়গায় কে ঢুকবে 1 মাইনাস পি, আর এখানে পি এর পরিবর্তে কে যাবে 1 মাইনাস পি, তারপরে কি আছে মাইনাস 1 আছে। কেমন কেয়ারফুলি কাজ করতে হবে, এবার কিন্তু একটু জ্ঞানজাম লাগবে। এখানে দেখেন a মাইনাস পি হোল স্কয়ার, এই যে 1 মাইনাস পি হোল স্কয়ার, তাহলে এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রের সাথে ভেঙে যদি আমরা লিখি, সো a স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস b স্কয়ার শেষ। এবার এখানে দেখেন আবার এটা a মাইনাস b হোল কিউব, কিউবের ফর্মুলা হইছে। সো এই জায়গায় কিউবের ফর্মুলা অনুসারে আমরা ভাঙছি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, ব্র্যাকেট ক্লোজ। আমরা এই যে ব্র্যাকেটের জন্য এখানে ব্র্যাকেট রাখছি, জাস্ট 1 মাইনাস p হোল কিউবের ফর্মুলা বানিয়ে লিখছি, পাশে আছে মাইনাস 1। আর এটার নিচে যে জিনিসটা আছে এটা একটু নিচে লিখলে সুবিধা হয়, নাহলে তো হর লেখার জায়গা থাকে না। এই যে উপরের যে হরের বাকি অংশ লেখার জন্য আমরা এইভাবে টান দিয়ে লিখতে পারি। এখানে এই দেখেন এই যে প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল, তাহলে আমার এখানে কি থাকে মাইনাস পি ইন্টু 1 মাইনাস পি। কেমন? আর এই টানের বাকি অংশটা এই যে a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউবের এই যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব গেল, পরে আসছে কত মাইনাস 1। কেমন? লাইনটা একটু বড়, খেয়াল করে স্যার নিচে লাইনটা কি উপরের লাইনের সাথে, এই লাইনের বাকি অংশ এখানে গেছে। আমি বুঝতে চাচ্ছি ওকে। এখন লাইনটা একটু বড় তো, আচ্ছা এখানে আশা করি আসবে, নিচে যেটা আছে সেটা যা আছে তাই থাকবে, ওখানে কাজ শেষ। এবার উপরে যান, 3 দিয়ে যদি আপনি গুণ করেন, ভিতরে 1 এর স্কয়ার করলে তো ভাই 1 আসে, 1 দিয়ে 3 কে গুণ করলে কত হবে 3 মাইনাস এখানে 2 একে 2, 3 দুগুণে 6 পি প্লাস 3p স্কয়ার। এই জায়গায় মাইনাস দিয়ে গুণ করে লেখেন, মাইনাস দিয়ে গুণ করে লিখলে আচ্ছা একটা লাইন লিখলে কি হয়, একটা লাইন গুণ করব, পরে আগে এখানে স্কয়ার ভাঙলে যা থাকে গুণ টুন করে সেটা লেখেন, তাহলে কাজটার একটা শৃঙ্খলা থাকে। ওই এক লাইন আমরা ডিরেক্ট করলে এমন আহামরি কিছু একটা হবে না। হ্যাঁ 3 দিয়ে যদি গুণ করি 3 একে 3, 3 দুগুণে 6 পি প্লাস 3p স্কয়ার, মাইনাস দিয়ে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 3p, প্লাস মাইনাসে মাইনাস 3p স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস p কিউব, তারপর আবার আছে মাইনাস 1। এই মাইনাস 1 বাইরে ছিল, সে বাইরে আছে। এখন দেখেন কোনো কাজ টাজ করা যায় কিনা, প্লাস 3p স্কয়ার মাইনাস 3p স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, আর কোনো কাজ হয়? আর কোনো ক্যান্সেলেশনের কাজ নেই। এবার নিচে যা আছে উনি থাকবে 1 মাইনাস পি। এখানে দেখেন এই যে 3, এখানে মাইনাস 1 মাইনাস 1, তাহলে মাইনাস 1 মাইনাস 1 যদি কাজ করেন তাহলে মাইনাস 2, মাইনাস 6p থেকে 3p বাদ গেলে কত থাকবে মাইনাস 3p, আর এখানে থাকে প্লাস p কিউব। এবার আসেন এখানে দেখেন 3 থেকে 2 চলে গেলে 1 থাকে,
মাইনাস 3p প্লাস p কিউব, নিচে হলো মাইনাস p ইন্টু 1 মাইনাস p। আমাদের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে যে রাশিটা ছিল সেই রাশিটার মানের দিকে তাকান, এই রাশিটার মান হচ্ছে এইটা। এর উপরে দেখেন 3p, 3p এর চিহ্ন পজিটিভ, কিন্তু এখানে 3p এর চিহ্ন কি নেগেটিভ। সো নেগেটিভ কমন নিতে হবে, কমন নিলে চেহারা ওরকমটা হবে, মাইনাসটা কমন যাবে। সো মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস 3p, প্লাসে মাইনাসে মাইনাস p কিউব, প্লাসে মাইনাসে মাইনাস 1, নিচে হলো মাইনাস p ইন্টু 1 মাইনাস p, মাইনাস মাইনাস ক্যান্সেল। সো আমাদের কাঙ্ক্ষিত লাইন নিচে না লিখে পাশে লিখলাম, খেয়াল করো, তাহলে 3p মাইনাস p কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই p ইন্টু 1 মাইনাস p। সো লাস্টে যে আমরা কি লিখব, অতএব g অফ 1 বাই p ইজ ইকুয়াল টু g অফ 1 মাইনাস p, মানে g অফ 1 বাই p এর যে মান আসছে আর g অফ 1 মাইনাস p এর যে মান আসছে, এই মান দুইটা পরস্পর সমান। সো এটা প্রমাণ করতে বলছে, তাই তো? তাহলে আমরা লিখব কি, প্রুভ। কেমন, ফিনিশ। সেটের এই অঙ্কগুলা করলে আশা করি অঙ্ক কমন পড়ার সম্ভাবনা আছে। আমি জাস্ট দুইটা সৃজনশীল করাইলাম, এই দুইটা সৃজনশীল যদি একটু মনোযোগ দিয়ে করা হয়, পাশাপাশি মেইন বইয়ের অঙ্কগুলোও যদি একটু ভালো করে আপনারা করেন, তাহলে অন্তত সৃজনশীল প্রশ্ন কিছুটা অ্যান্সার করা যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, নোটভিত্তিক প্রশ্ন আছে। ম্যাথমেটিক্সে তো সংক্ষিপ্ত, নোটভিত্তিক সবকিছুই আপনার অঙ্ক 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 করেই তো আপনাকে রেজাল্টটা বাইট করতে হবে, নাকি আমটা যে দাগাই দিব, অঙ্ক করেই করতে হবে। তো বেসিক নলেজটা যদি না থাকে তাহলে এই চ্যাপ্টারের প্রশ্ন করাটা মুশকিল হবে। আপনারা বইয়ের প্রশ্ন তো করবেনই, বইয়ের প্রশ্ন করার পরে গিয়ে এরকম এই দুইটা সৃজনশীল আমি আপনাদের জন্য জাস্ট দুইটা সৃজনশীল দেওয়ার চেষ্টা করছি, যেই সৃজনশীলের মাধ্যমে পুরো সেটটাকে আমি এখানের মধ্যে ধারণ করার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।